বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো গতকালকে রাষ্ট্রপতির করণীয় এবং সাংবিধানিক বাধ্যবাধকতা এবং সাংবিধানিক অবস্থা, শূন্যতা, এসব নিয়ে আজকে আমার কথা বলার কথা কিভাবে আওয়ামী লীগ ফিরে আসবে। দেখেন, আমি কালকে একটা কথা বলেছি যে আওয়ামী লীগ এমনই একটি দল, তাকে বাদ দেওয়াটাও একটা অপরাধ, বাদ দিতে চাওয়া, চিন্তা করাটাও একটা অপরাধ। কারণ এদেশের অধিকাংশ মানুষ, অর্ধেকেরও বেশি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। আর বাকি অর্ধেক, তার 20% মানুষ অবস্থা বুঝে সিদ্ধান্ত নেয়, কাউকেই তারা ওইভাবে সমর্থন করে না। বাকি 30% হলো আওয়ামী লীগ বিরোধী যারা, তাদের। এর মধ্যে 30-40-50টা দল আছে। এখন এরকম একটি দলকে আপনি অস্ত্রের জোরে ষড়যন্ত্র করে বুটের চাপায় রাখবেন, এটা তো খুব সাময়িক একটা ব্যাপার। এই অস্ত্রের জোরে বুটের নিচে চাপা দিয়ে রাখার প্রয়াস বা চেষ্টা এর আগে বহুবার আওয়ামী লীগের বিরুদ্ধে করেছে। আওয়ামী লীগ বহুবার ফিরে এসেছে। এগুলি উতরিয়ে, এগুলিকে উড়িয়ে দিয়ে আওয়ামী লীগ স্বমহিমায় জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ তার যথাযোগ্য জায়গায় ফিরে এসেছে। অনেকে বলে মানে কেউ বুঝে বলে, না বুঝে বলে। বুঝে বলা মানে হলো যে দ্বিচারিতা করা, আর কেউ কেউ না বুঝে বলে, এক ঠেলার চোটে বলে দেয় একবার পতন হলে আর ফিরে আসে না। যারা এসব কথা বলে তারা জেনে না জানার ভান করে নিজের পছন্দের দলকে বা অপছন্দের দলকে ছোট করার জন্য বলে। কেউ মূর্খ, না বুঝে না জেনে বলে। বাস্তবতা কি, পৃথিবীর কোথায় কি ঘটছে সেটা নিয়ে আমার কোনো কনসার্ন না। বাংলাদেশ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। বাংলাদেশের পার্সপেক্টিভে বিবেচনা করতে হবে। আওয়ামী লীগ কে সেটা আগে জানতে হবে। আওয়ামী লীগের উৎপত্তি কিভাবে সেটা জানতে হবে। আওয়ামী লীগের চলার পথ কি সেটা জানতে হবে। আওয়ামী লীগের সাথে এদেশের মানুষের সম্পর্ক কি সেটা জানতে হবে। আওয়ামী লীগের কর্মী বাহিনী সম্পর্কে জানতে হবে। আওয়ামী লীগের উত্থান পতন সম্পর্কে জানতে হবে। এগুলি যদি ভালোভাবে, সৎভাবে জানা থাকে, তাহলে কেউ ঢালাও ভাবে এভাবে বলতে পারে না অভ্যুত্থানের মাধ্যমে। অভ্যুত্থান দুই রকমের। একটা হলো ওই সরকারের বিরুদ্ধে দেশের সকল মানুষ, অধিকাংশ মানুষ ক্ষুব্ধ হয়ে সরকারকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আরেকটা হলো
সামরিক বাহিনীর মাধ্যমে ষড়যন্ত্র করে সরকারের পতন ঘটিয়েছে। আওয়ামী লীগকে এদেশের জনগণ, অধিকাংশ জনগণ ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে নাই। গুটি কয়েক লোক, তাদের মধ্যে আওয়ামী লীগেরও অংশগ্রহণ ছিল, সমর্থকদের অংশগ্রহণ ছিল। তারপরে হলো না বুঝে, কোনো এজেন্ডা ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া, সঠিক দিক নির্দেশনা ছাড়া, মূল উদ্দেশ্য থাকতো জাতির স্বার্থে, এখানে এরকম কিছুই ছিল না। সো ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এমন না যে 4-5 তারিখের পরিস্থিতি থেকে আওয়ামী লীগ চাইলে বের হতে পারত না, অবশ্যই বের হতে পারত, দুইভাবেই বের হতে পারত। একটা হলো তার সাংগঠনিক শক্তিতে, আরেকটা হলো সে কেউ যদি বিশ্বাস না করতে ঘাতকতা করত, তাহলে তার সাংগঠনিক শক্তিকে বিশ্বাসঘাতকতা করে সচলকে অচল করে দিয়েছে, সেজন্যই এই দুর্ঘটনা ঘটতে পেরেছে। 71 সালে আওয়ামী লীগ দেশ ছেড়েছিল, যুদ্ধ করে, সংগ্রাম করে, যুদ্ধ করে দেশের মানুষের সহযোগিতায় আওয়ামী লীগ আবার ফিরে এসেছে। আওয়ামী লীগ মানে বাংলাদেশ, আওয়ামী লীগ মানে বাঙালি জাতি। বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে, বাঙালি জাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগ থাকতে হবে। 71-এ যেরকম দুর্ঘটনা ঘটেছিল, 71-এ যেরকম ফিরে এসেছে, 75-এ দুর্ঘটনা ঘটেছে, ফিরে এসেছে, 2001-এ দুর্ঘটনা ঘটেছে, ফিরে এসেছে, 2007-এও দুর্ঘটনা ঘটেছে, আবারও ফিরে এসেছে, বারবার ফিরে আসে। যে দলের সাথে জনগণ থাকে, যে দলের আদর্শ থাকে, উদ্দেশ্য থাকে, যেই দলের পিছনে মানুষের সমর্থন থাকে, সেই দলকে কিছুদিনের জন্য দাবিয়ে রাখা যায়, কিন্তু বহুদিনের জন্য দাবিয়ে রাখা যায় না। এটাই আওয়ামী লীগ। আজকে সকল দিকে এই অবৈধ সরকারের ঘরে বাইরে, দেশে বিদেশে একটাই রব, আওয়ামী লীগ ফিরে আসছে, আওয়ামী লীগ ফিরে আসবে। আজকে ডেভিল ইনুস বলেছে, ইনুস বলা, ওর ডাস্টবিন শফিক বলা মানে ইনুস বলা, ওটা তো ওর ঘরেরই লোক, ওরই স্পোক্স পার্সন। এই ডাস্টবিন শফিক আজকে বলেছে আগামী 5-6টা দিন খুবই ক্রুশিয়াল। এখান থেকে উঠতে পারলে অনেক কিছুই হবে। তারপরে তারাও বুঝে গেছে, তারাও জেনে গেছে, ইনফ্যাক্ট তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। আমি সবসময় একটা কথা বলি, আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্র করে, সেনাবাহিনীর সাথে আতাত করে, আমি নিজেই তো সাক্ষী। 89 সালে ডিজিএফআই তখন চিফ ব্রিগেডিয়ার হালিম আমার এক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার বন্ধুর সাথে বন্ধুকে দিয়ে আমাকে নিয়ে গেছে। আমার মাধ্যমে তারা দেখেছে যে আওয়ামী লীগের সভানেত্রী আমাকে খুব স্নেহ করে, খুবই স্নেহ, খুব কাছে, আমাকে নিয়ে গেছে। তার কাছে আমাকে নিয়ে যাবে সেটা আমাকে আগে বলেনি। ঘুরতেছে হঠাৎ করে গাড়ি ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকে গেছে। তখন এখনকার ডিজিএফআই অফিস, যেখানে তখন ডিজিএফআই অফিস আরো এদিকে ছিল, একতলা একটা বাড়িতে ছিল, পুরনো বাড়ি। তারপর আমাকে পরিচয় করে দেয় যে নিয়ে গেছে, স্যার দিস ইজ মিস্টার চৌধুরী। তো উনি দাঁড়ায় আমার সাথে হ্যান্ডশেক করলো, বসতে বললো, বসলাম।
আমাকে বলল, ও চা খাবো না কফি খাবো, এনিথিং। সুন্দর বিস্কিট দিল, চা খেলো। এই খাওয়ার মাঝখানে সে বলল, একটা উদ্দেশ্য নিয়ে আপনার সাথে আমি দেখা করতে চেয়েছি। আমি বললাম যে কি সেটি উদ্দেশ্য? বলে যে আর্মি নিডস এ হ্যাপি ম্যারেজ উইথ আওয়ামী লীগ। We have to have a serious engagement with Awami League. That's good. So বলো যে আমাদের মোটামুটি সব পুরো কথা ইংরেজিতে বলতেছিল, যে বলো যে আমাদের এই কথাটুকু, please pass this message to Honorable Sheikh Hasina. তখন আমি বললাম যে I will definitely do it, but my question is, why you have chosen me to do this? There are many people around Sheikh Hasina, big leaders. I am not a leader. I don't have any portfolio with Awami League. তখন সে বলল যে আমরা দেখলাম, আমার তথ্য আমাকে বলল, you are the right person to deliver the message exactly what we want to say. আমি say, ঠিক আছে, আমি বলবো। তো যাক, আরো অন্যান্য কথা না, সেগুলো আমি চলে গেলাম। তারপরে নেত্রীকে বললাম এই ঘটনা। সেটা আরেক অনেক লম্বা কাহিনী, সেগুলি বলে সময় নষ্ট করতে চাই না। জাস্ট সংক্ষেপে যে নেত্রীকে জানালাম। তার পরদিন সকালে নেত্রী তখন আণবিক শক্তি কমিশনের কোয়ার্টারে মহাখালীতে থাকতো। তো সবাই চলে যাওয়ার পর আমি, সবসময় এটা করে উনি, সবাই চলে যাওয়ার পর আমরা দুইজনে বসে কথা বলি গুনছুটি। তারপর ওনাকে বললাম, তখন উনি বললো যে এই কথা আমাকে আরো দুইজনে বলেছে। এক হলো তখনকার NSI ডিজি ব্রিগেডিয়ার কাদরি, আর 9 ডিভিশনের একটা অফিসার ছিল, নাম হলো রফিকুল হোসেন, কর্নেল তখন। ওরা আমাকে বলছে, তো আমাকে বললো যে তুমি ভয় পেয়েছো? না, আমি ভয় পাই নাই, কিন্তু আমার কাছে আশ্চর্য লাগছে যে আমাকে কেন তারা এই কাজটার জন্য পিক করলো। তখন বলে, এই যে দেখো, এই যে আমরা দুইজনে বসে কথা বলতেছি, ওরা সব জানে, দেখে, ওদের ধারণা হলো যে তুমি সঠিক জিনিসটা আমাকে বলতে পারবো। একই কাজ মার্শা বার্নিকার, রাষ্ট্রদূত আমেরিকার, সেও একই কাজ করছে আমার সাথে, বাট আই ডিড নট অ্যালাউ দেম টু ডু দিস এনিওয়ে। তো আর্মি সবসময় চাইছে একটা এঙ্গেজমেন্টে আসতে আওয়ামী লীগের সাথে। আর আওয়ামী লীগের পলিসি হলো আর্মির জায়গায় থাকবে। আর্মি হ্যাজ নাথিং টু ডু ইন পলিটিক্স। তারা একটা ডিসিপ্লিন অর্গানাইজেশন, তারা সেখানে থাকবে। রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে সঠিকভাবে সঠিক জিনিসপত্র দিয়ে তাদেরকে সুসজ্জিত রাখার জন্য যা যা করা দরকার তাই করবে। বাট দে উইল নেভার বি অ্যালাউড টু ইন্টারফেয়ার ইন পলিটিক্স। দিস ইজ আওয়ামী লীগের স্ট্রিক্ট লাইন অফ পলিসি। তো এখন আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রে, আমেরিকার সাথে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসবে না। আওয়ামী লীগ সামরিক বাহিনীর সাথে গাঁটছড়া বেঁধে ক্ষমতায় আসবে না, থাকবে না, রাজনীতি করবে না। আওয়ামী লীগ একটা দলের সাথে শুধু রাজনীতি করবে, গাঁটছড়া বাড়বে, তার সাথে সমঝোতা করবে, তার সাথে ঐক্য করবে, দোষ হলে, ভুল হলে, ত্রুটি হলে তার সাথে প্রয়োজনে ক্ষমা চাইবে। সেটা হলো বাংলাদেশের জনগণ। সো এই যে সামনের যে ক্রুশিয়াল টাইমটা চলে আসলো, এখনো অন্যরা যেমন আন্দোলন করতে গিয়ে জাতীয় সম্পদ নষ্ট করে, আওয়ামী লীগ এর আগে বহুবার আন্দোলন করেছে, কিন্তু হয়তো অন্যরা করেছে, কিন্তু আওয়ামী লীগ কোনো সময় জাতীয় সম্পদ নষ্ট করে আন্দোলন বেগবান করা, আন্দোলন সফল করা, এগুলি অতীতেও করে নাই, আগামীতেও করবে না। সেটাই এখন স্পষ্ট বলে দেওয়া আছে দেশে বিদেশে।
আওয়ামী লীগ হ্যাজ ডিসাইডেড টু কাম and take over. এখন কিভাবে সেই টেক ওভার হবে? দুইটা রাস্তা। একটা হলো জনগণের সমর্থনে, আর সেটাকে যদি বাধাগ্রস্ত করা হয়, ৭১ যেমন সেটাকে বাধাগ্রস্ত করা হয়েছে, জনগণের ম্যান্ডেট পাওয়ার পরও যখন ক্ষমতা যায় নাই তখন বাধ্য হয়েছি আমরা অস্ত্র হাতে নিতে। শেষ মুহূর্ত পর্যন্ত বঙ্গবন্ধু চায় নাই যে রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হোক, জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হোক। কারণ বঙ্গবন্ধুর পলিসি ছিল কিভাবে এই দেশকে বাংলাদেশ বানাবে, সেই পথে আধা দিয়ে চলে আসছে। আমরা যখন বঙ্গবন্ধু যখন ক্ষমতা পাবে তখন স্বাভাবিকভাবে আস্তে আস্তে এই দেশ বাংলাদেশ হবে, অটোমেটিক্যালি এই দেশকে একটা সময় ডিক্লেয়ার করে দিবে, আমরা আবার ভোট হবে, দরকার হলে আবার হবে, ডিক্লেয়ার করে দিবে আমরা স্বাধীনতা চাই, সেটা প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু কোনোদিনও চায় না দেশের মানুষের রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলাদেশ স্বাধীন হোক, কিন্তু প্রয়োজন হলে সেটাই করবো, এটাই ছিল টার্গেট। আজকেও একই সিচুয়েশন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায় না ধ্বংসযজ্ঞ হোক, একটা মানুষেরও জীবন যাক, সে যেই দলেরই হোক। উনি চায় শান্তিপূর্ণভাবে, যা হয়ে গেছে হয়ে গেছে, আপোষে শান্তিপূর্ণভাবে পথ ছেড়ে দিতে হবে। যদি তা না হয়, লক্ষ্য অর্জন করার জন্য অধিকাংশ জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যা যা করার দরকার আমরা তাই করব। প্রধানমন্ত্রী মেড হার মাইন্ড ভেরি সিরিয়াসলি, কোন রকমের কোনো আপোষ নাই এখানে। কথা উঠতেছে জরুরি আইন জারি করা, মার্শাল ল তো প্রশ্নই হচ্ছে না, নট অ্যাকসেপ্টেবল। যা কিছু করতে হবে সংবিধানের আওতায়, সংবিধানের মধ্য দিয়ে। একটা কথা আমি মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে ৯১-৯০ সালে যখন এরশাদ পদত্যাগ করলো, একসময় বলছিল শাহ মুয়াজ্জেম বক্তৃতায় যে আমরা কি পদত্যাগপত্র বাইতুল মোকাররমে পাঠিয়ে দেব, কার কাছে পদত্যাগ করব? তখন কিন্তু ৩ জোট রেফারেন্স নেওয়ার জন্য হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যায় নাই, গেলে তারা সেখান থেকে সেটা করতে পারত। কারণ দেশ যখন ঐক্যবদ্ধ এরশাদ বিরোধী, তাহলে হাইকোর্টে গিয়ে বা সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারতো যে দেশ, এটা তো সিস্টেম না, এটা সংবিধান এটা বলে না, সেই জন্য ওই রাস্তায় যাওয়া হয় না। সেজন্য কি দেওয়া হয়েছে? তখন বাতলে দেওয়া হয়েছে পথ। এরশাদ পদত্যাগ করলে ভাইস প্রেসিডেন্ট, তখনকার ভাইস প্রেসিডেন্ট ছিল ব্যারিস্টার মওদুদ, ভাইস প্রেসিডেন্ট তখন রাষ্ট্রপতি হবে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হবে বা অস্থায়ী রাষ্ট্রপতি হবে। তাহলে এখন কি করতে হবে? সংবিধান অক্ষুণ্ণ রাখার জন্য তাইলে কি করতে হয়েছে? মেকানিজমটা কিভাবে করতে হয়েছে? মওদুদ আহমেদকে পদত্যাগ করতে হয়েছে। পদত্যাগ করার পরে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করা হয়েছে। তারপর এরশাদ পদত্যাগ করেছে ভাইস প্রেসিডেন্টের কাছে। তারপর উনি রাষ্ট্রপতি হয়েছে, 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছে। আর ওনার আবার ফিরে যাওয়ার জন্য ওনার আরেকটা সংশোধনী করা হয়েছে, যে যাতে প্রধান বিচারপতি তার পদে ফিরে যায়। এটা উচিত হয় না, কিন্তু ওনার স্বার্থের জন্য উনি এটা করেছেন, জাস্টিস শাহাবুদ্দিন। তো সংবিধানের ভেতরে থেকেই রাস্তা বের করতে হবে, সেই রাস্তাও আছে। এর সব কিছু নির্ভর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনার সাপেক্ষে। ইউনূস যদি চলে যায় বা ইউনূসকে যদি বরখাস্ত করা হয় আজকে,
তাইলেও বেকম হবে না, বিকজ হি ইজ টোটালি ইলিগ্যাল। এখন পর্যন্ত সংসদ, মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী সবই বহাল, তো এখানে বেকমের কিছু নাই, শূন্যতার কিছু নাই। এখন বিএনপিকে এখানে কথা দিতে হবে যে তত্ত্বাবধায়ক সরকার হবে, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সে নির্বাচনে আসবে কি না। কারণ বিএনপি তাল করবে, কারণ সে তো জানে কয় সিট পাবে। আওয়ামী লীগ সিট ছেড়ে না দিলে আপোষ মানে ইচ্ছা করে, যেমন ওই নবনীতা চৌধুরীর সাথে নীলুফার চৌধুরী বলেছিল 2024 সালে যদি আওয়ামী লীগ 50-60টা সিট বিএনপিকে ছেড়ে দিত তাইলে তো আর এই ঝামেলাটা হইতো না। তো আওয়ামী লীগ সিট না ছাড়লে বিএনপি সিট পাবে না। আর এখন তো বাস্তবতা আরো করুন, তাদের জন্য আরো কঠিন। গত 1 বছরে তারা যা করেছে, মানুষ কি কারণে, কোন দুঃখে তাদেরকে ভোট দিতে যাবে? তাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন। যেটা 15 বছরের আওয়ামী লীগের শাসন আমলে তাদের এক্সিস্টেন্স নিয়ে যে ইয়ে হয়েছিল, থ্রেট হয়েছিল, আজকে 1 বছরে তারাই ক্ষমতায় থেকে তাদের সেই বিপদ তারা ডেকে আনছে। তাদের অস্তিত্ব তারা নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা হুমকির মুখে ফেলে দিয়েছে। এখন তাদেরকে টিকিয়ে রাখতে হলে, তাদের সিট বাড়াতে হলে আওয়ামী লীগকে সিট ছাড়তে হবে, এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গেছে। সেটা কখনো হবে না, বাট পরিস্থিতিটা এই। কারণ একটা ফেয়ার ইলেকশন হবে, বিএনপি সেখানে আওয়ামী লীগের সাথে নির্বাচনে আর যাবে না। 8-এ গিয়ে বুঝতে পারছে, 18-তে গিয়ে বুঝতে পারছে, আর যাবে না। অতএব আবার তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে, বিএনপি নির্বাচনে যেমন আর একটা ক্রাইসিস তৈরি হবে, দ্যাট উইল নট হ্যাপেন অ্যাগেইন। সো এখানে কনফার্মেশন থাকতে হবে, বিএনপির অফিসিয়াল কনফার্মেশন থাকতে হবে। আগে সেই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় শেখ হাসিনা থাকবে, সেই ক্ষমতা আমরা টেক ব্যাক করব। কিভাবে করবো সেটা আমি বলতেছি। আমরা চাই না যে ক্ষমতায় গিয়ে, বা প্রধানমন্ত্রী চায় না ক্ষমতায় গিয়ে, ক্ষমতায় ফিরে এসে আবার মানে এককভাবে তো নির্বাচন করার প্রয়োজন নাই। বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে আওয়ামী লীগের এই সংসদের মেয়াদ আছে 29 সাল পর্যন্ত সাংবিধানিকভাবে। দ্যাট উইল বি কন্টিনিউড। আর যদি বিএনপি চায় যে না ঠিক আছে আমরা নির্বাচনে যাব, তত্ত্বাবধায়ক সরকার হলে যাব, ফাইন। সেইভাবে আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকার যেন এরকম ইনুস মার্কা তত্ত্বাবধায়ক সরকার না হয়, ওই লতিফুর রহমান মার্কা তত্ত্বাবধায়ক সরকার, মানে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা সেইভাবে করব। বিএনপি তো চাইব ঘোলা করতে পরিস্থিতি, সে ঘোলাটা যাতে না করতে পারে সেইটা করবো। তো অতএব আগে তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশনটা কিরকম হবে, কারা থাকবে, সবকিছু রেডি হওয়ার পরে তারপরে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বে, নট বিফোর দ্যাট। যে ছেড়ে তারপরে কি হয় দেখি আবার ঝুলাই দেওয়া, ওইটা হবে না। সো এইসব জিনিসগুলি সেটেল করতে হবে বিএনপিকে। আর নচেত সামনে যা আসতেছে, জনগণের অধিকাংশ জনগণের অধিকার জনগণ আদায় করবে। এখন যেমন অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে, ভালোয় ভালোয় কেটে পড়ো, ওরা যদি না যায় আওয়ামী লীগ বাধ্য হবে তার সাংগঠনিক শক্তি ব্যবহার করতে। সেই ক্ষেত্রে কিছু বিশৃঙ্খলা হবে, কিছু রক্তপাত হবে, কিন্তু ওই পথেই যেতে হবে। এখন প্রশ্ন আসছে যে সেনাবাহিনী, এখন সেনাবাহিনীর সাথে আওয়ামী লীগ কোনো নেগোসিয়েশনে যাবে না, প্রশ্নই আসে না। কেন যাবে? এই সেনাবাহিনী তো এই দেশের অংশ, এই জনগণের অংশ।
সেনাবাহিনী তো জনগণের বাইরের কোনো কিছু না, জনগণের মধ্যের কিছু। অতএব আমরা সেইভাবে সেনাবাহিনীকে দেখি। সেনাবাহিনী কি যদি মনে করে যে আমার কাছে অস্ত্র আছে, আমি যেটা বলবো সেইভাবে, যার দিকে যাব সেইভাবে জিতবে, ওই চিন্তা করা ভুল হবে। সেনাবাহিনী যদি জনগণের বিপক্ষে দাঁড়ায়, তাহলে সেনাবাহিনীর কপালে দুঃখ আছে। সেনাবাহিনী অস্তিত্বের সম্মুখীন হুমকির সম্মুখীন হবে, সেটাকে ধরে নেই। তারপরে যদি সেনাবাহিনী বিরুদ্ধ আচরণ করে আর কিছু করতে চায়, তাহলে কিন্তু ৭১ পথ ধরবো আমরা। সেই ব্যবস্থাও হয়ে গেছে। আমি সবসময় প্রধানমন্ত্রীকে একাধিকবার বলেছি, আমার ব্যক্তিগত অভিমত অনুরোধ করেছি, একটা ছোটখাটো সিভিল ওয়ার আমরা চাই। কারণ একটা ছোটখাটো সিভিল ওয়ার না হইলে অনেক কিছুর মীমাংসা হবে না। আবার এগুলিরে কোন রকম ধামাচাপা দিয়ে আবার শুরু করতে হবে। বিগার স্কেলে না হোক, একটা মিনিমাম সিভিল ওয়ার হওয়ার দরকার আছে। কারণ দেশের জঙ্গিরা, স্বাধীনতা বিরোধীরা এমন মার বেড়েছে, এদের লেস না কাটলে, এদের পায়ের গোড়ালি না কাটলে আবার ওই দেশ বিপদের মুখে পড়বে। এটা হলো আমার ব্যক্তিগত মতামত। প্রধানমন্ত্রী কি করবেন সেটা তার সিদ্ধান্ত। আমি মনে প্রাণে চাই একটা সিভিল ওয়ারের মধ্য দিয়ে, মিনি সিভিল ওয়ার, আমি কিন্তু অল আউট সিভিল ওয়ার না, মিনি সিভিল ওয়ার মধ্য দিয়ে আমরা একটা অভ্যুত্থান করতে চাই। গণ অভ্যুত্থান, যেটাকে রিয়েল গণ অভ্যুত্থান, যেটা ৬৯ আমরা করেছি, যেটা ৯০ আমরা করেছি। এখানে যদি সেনাবাহিনী কোনো বাধা দিতে যায়, তাহলে কিন্তু অল আউট সিভিল ওয়ার হবে, ৭১ মতোই হবে। সেই প্রস্তুতি নেওয়া আছে, আমরা ছাড়ব না। রক্ত দেব, জীবন দেব, এই দেশকে আমরা মুক্ত করব। সেখানে যদি সেনাবাহিনী আমাদের বিপরীতে দাঁড়ায়, আমরা সেনাবাহিনীর সাথে বুঝেই আমরা এই দেশকে মুক্ত করব। সেনাবাহিনী যদি মনে করে দেশের জনগণ, আওয়ামী লীগ এই দেশের শত্রু, তাহলে আওয়ামী লীগও তাদেরকে সেইভাবেই মনে করবে, এবং সেইভাবেই বিষয়টা যেন সেনাবাহিনী ভার্সাস আওয়ামী লীগ না হয়, এটা একটা সতর্কবাণী। আর কে কোথায় আছে, আওয়ামী লীগ ডাজ নট কেয়ার। সেই রকম একটা পরিস্থিতি সৃষ্টি হলে ইন্ডিয়ান বর্ডার, যে কোনো ইন্ডিয়ান বর্ডার, সবচেয়ে ক্লোজ বর্ডার হলো আগরতলা, সেখান থেকে ঢাকা পৌঁছতে ম্যাক্সিমাম ৭ দিন সময় লাগবে, ম্যাক্সিমাম ৭ দিন সময় লাগবে। এটা লাগবে শুধু জানমাল রক্ষার স্বার্থে, সাধারণ মানুষের জানমাল রক্ষার স্বার্থে কিছু সতর্ক ব্যবস্থা নিতে হবে। সেই কারণেই ৭ দিন সময় লাগবে, আর নচেত একদিনে কাজ শেষ করে দেওয়া যায়, এটা কোনো ব্যাপার না। আরেকটা কথা বলে রাখি, আজকে যে আরাকান আর্মি হয়েছে, বারবার সাথে সরকারের সাথে যে যুদ্ধ করতেছে, আর্মির সাথে যুদ্ধ করতেছে, কেউ নির্দিষ্ট করে বলতে পারে না যে এই আরাকান আর্মিকে এত অস্ত্র কারা দেয়। পরিস্থিতি যদি যেন সেই দিকে না যায়। আরেকটা উদাহরণ দিচ্ছি, সিরিয়ার কথা। সব ঠিক, হঠাৎ করে বিদ্রোহীরা এসে দেশ দখল করে ফেলছে অস্ত্রের জোরে। কারণ তাকে
তুরস্ক সেইভাবে সহযোগিতা করেছে, অন্যান্য বিশ্বশক্তি তারা করছে অন্যভাবে, কিন্তু সরাসরি তুরস্ক তাকে সেইভাবে সহযোগিতা করছে। এক রাত্রের মধ্যে সরকার পতন হয়ে গেছে। ওইটা আমি চাই না, ওইটা ওই সরকারকে আমি পছন্দ করি, আমি প্যাটার্নটা বললাম। কেউ হয়তো বলতে পারে যে ভারত কি ৭১-এর মতো আসবে? না, ভারত ৭১-এর মতো আসার প্রয়োজন নাই, কারণ পরিস্থিতি ৭১-এর মতো না। ভারত যতটুকু আসার প্রয়োজন, অপারেশন সাকসেসফুল করার জন্য যতটুকু যা করার দরকার, যা দেওয়ার দরকার, দে উইল প্রোভাইড এভরিথিং। তার আগে যেই কাজটা হবে, বিফোর টেক আপ দি আর্মস, যেই কাজটা হবে সেটা হলো, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার, সে তার সরকারকে অ্যাক্টিভ ঘোষণা করতে পারে। আমরা চাই না সেই পথে যেতে। বাংলাদেশ সরকার ঘোষণা ফাংশনিং করতে পারে, এবং একটা পর্যায়ে যদি না ভারত তাকে অ্যাকসেপ্ট করে, সবাই অ্যাকসেপ্ট করবে তখন একে একে একে, বাট ওই পর্যন্ত তো যাওয়ার কোনো প্রশ্ন আসে না, এটা তো শেষ রিসোর্ট। তার আগেই তো আমাদের নেতাকর্মী যেভাবে ঢাকাকে ঘিরে রেখেছে, এই পুলিশ দিয়ে সেনাবাহিনীতে তাকে রোধ করা যাবে না। আর অনেক কিছু আছে কৌশলগত কারণে, নিরাপত্তার কারণে। আমার পক্ষে তা অনেক কিছু বলা সম্ভব না। অতএব আওয়ামী লীগ এই দেশকে রক্ষা করার জন্য, এই দেশকে জঙ্গি মুক্ত করার জন্য যা যা করার দরকার তাই করবে, এবং সেই প্রস্তুতি নেওয়া আছে দেশে এবং বিদেশে। আমি সেদিনও বলেছি, বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর বা কোনো বাহিনীর পক্ষে 4100 কিলোমিটারের বর্ডার নিয়ন্ত্রণ করা সম্ভব না। আমরা চাই না দেশে এমন কোন পরিস্থিতির সৃষ্টি হোক কালো ভুলের কারণে যে অস্ত্র হাতে নিয়ে মার্চ করতে হয় ঢাকার দিকে। সেনাবাহিনী 5 তারিখে যেই কাণ্ড করেছে, এটা তার আর্থিক স্বার্থের কারণে করেছে, তাদের জাতিসংঘের শান্তি মিশন রক্ষার জন্য করেছে। সামনের যেই দিন আসতেছে, সেই দিন হবে তাদের অস্তিত্ব রক্ষার জন্য। এখন তারা জাতিসংঘ টিকাবে নাকি তাদের অস্তিত্ব টিকাবে, ডিসিশন উইল বি অন দেম। শেষ কথা হচ্ছে, 91 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে রাশিয়া হলো, আরো 15টা রাষ্ট্র হলো। রাশিয়া তখন যারা ইয়েতে ছিল, ক্ষমতায় ছিল, তারা তখন পশ্চিমাদের সাথে, আমেরিকা, ন্যাটো, পশ্চিমাদের সাথে একটা মোটামুটি ভালো সম্পর্ক ডেভেলপ করেছে। পুতিন ক্ষমতায় 2000 সালে ক্ষমতায় আসলো, তারপরে সবকিছু আস্তে আস্তে সেই নীরবে নিবৃতে প্রস্তুতি নিতে শুরু করলো একটা। কারণ পুতিন অত্যন্ত ট্যালেন্টেড মানুষ, সে জানে যে আলটিমেটলি এই 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 সক্ষতা থাকবে না। এত লম্বা ইতিহাস না বলে, এই সক্ষতার মধ্যেই প্রতি বছরই মিউনিকে, জার্মানির মিউনিক শহরে একটা সিকিউরিটি কনফারেন্স হয়,
ওই সিকিউরিটি কনফারেন্সে 2007 সালে পুতিনের এটা একটা ঐতিহাসিক বক্তৃতা হিসাবে বিশ্বে এটা নির্ধারণ করা হয়েছে। সেই বক্তৃতার এক জায়গায় বলেছে, শেষ পর্যায়ে বলেছে, the world without Russia is not needed. অর্থাৎ যেই পৃথিবীতে রাশিয়া থাকবে না, সেই পৃথিবী থাকার দরকার নেই। আমি এই কথা বলে শেষ করব, আওয়ামী লীগ উইদাউট বাংলাদেশ, বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ ইজ নট নিডেড। এটাই আমার শেষ কথা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।